আর তুই আমাকে একটা অভিমান বলো যেটা তোমার ইন্ডাস্ট্রির প্রতি। আসলে আমার ইন্ডাস্ট্রির প্রতি এখন আর খুব একটা অভিমান, একসময় অনেক অভিমান হতো। এখন তো আমার কাছে হয়ে গেছে অভিমান করে, আমি বুঝতেও পারি এরা অভিমান করে। রাতে একটা সময় আমার মনে হয় আমি একটু আদর করে দিই না, তাহলেই তো ঠিক আছে। তুমি এখন অভিমান ভাঙাও। আদর আমার কাছে এখন একমাত্র অস্ত্র হচ্ছে তাদেরকে আদর করা। আমার সিনেমার বাইরে ব্যক্তিগত জায়গায় কখনোই কারোর সাথে কোনো গন্ডগোল হয়নি। তোমরা জানো যে আমি যখন একটা চরিত্র করি, আমি আমার নিজস্ব একটা প্রসেনজিৎ রুম আছে, রুমটা আমি একা। ঋতুর সাথে আমার বছরে 6 মাস কথা হয়নি, তারপর আবার যখন কথা হয়েছে বা ওর সঙ্গে আমার কিরকম ব্যাপার ছিল, আমি বাড়িতে আছি বা শুটিংয়ে বেরোবো, ও সকালবেলা এসে আমার বাড়িতে বলে দিয়েছে আজকে আমি এটা খাবো, বাট উই আর নট টক। সৃজিতের পরপর হিট, প্রসেনজিতের সঙ্গে সৃজিতের একটা গন্ডগোল, ইগো ক্ল্যাশ, একদম বাংওয়াস। প্রডিউসার বাঁচলে তো আমার ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। এইটা কোথাও যেন আমি এখন একটু অভাব ফিল করি। শুধু অভিনয় করে আমি আমার মতন করে ভালো আছি, আমি বলবো না আমি দারুণ আছি, আমি ভালো আছি। মানুষ আমাকে ভালোবাসেন, আমার প্রযোজকরা এখনো আমাকে সাইন করেন। দাদা কেমন আছো? খুব ভালো। তোমাদের একটা জ্যামিং এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি যেখানে কমেন্টগুলো পড়ছিলাম, কি গান বাজছে কি না হচ্ছে, সবাই একটা জিনিস জিজ্ঞাসা করছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি লুকটা মেনটেন কি করে করছে। কি করে বলবো আমি, মানে অভিমানের জন্য লুকটা আমি এটা তৈরি করেছিলাম এবং হ্যাঁ আমি শুনলাম ওটা খুব নাকি ভাইরাল হয়েছে, আমি যে জানি না অতটা। মানে কি বলবো, আমি এটা যে সঠিক উত্তর আমার কাছেও আছে তা নয়। মানে খুব সাধারণ জীবনযাপন করি, এক্সারসাইজ করি আর 5 জনের মতন। আমি খুব একটা বেশি ওইগুলো, আমাকে অনেকেই জিজ্ঞেস করে চুলটা বোধহয় উনি প্যাচ লাগিয়েছেন, কিছু প্যাচ কোথাও লাগাই না। অভিমানের জন্য চুলটা বাড়ি, আমাকে তো জানো তোমরা, একটা চরিত্র পেলে একটা গল্প, এটা তো আমি গল্প আকারে শুনি আগে, তারপর আমার স্ক্রিপ্ট লিখতে লিখতে যতটা সময় লাগে ততক্ষণ আমি শুধু ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য। এবং এখানে যেহেতু আমার দুটো বয়স, ঠিক আমার দশম অবতারে যেটা করেছিলাম, যে আমি প্রায় 6 মাস কোনো কাজ না করে আমি বডি ফডি বানিয়ে যখন ঢুকেছিলাম, সৃজিত আমায় চিনতে পারিনি পুজোর দিন। তো এখানেও যখন আমি গল্পটা বুঝে গেছিলাম এটার উপর ওরা কাজ করছে, আমার একটা ইন্টারেস্টও ছিল যে আমি এই একটা জনার আমি করিনি, মানে অ্যাজ সাচ রক স্টার। এবং দুটো সময় তো তুমি দেখবে ওইটার সময় আমাকে সবাই বলছে এত ইয়াং, কিন্তু যে মুহূর্তে আমি আবার আমার আর একটা দিক যাচ্ছে, সেখানটা আমি আবার আর একটা রকম হয়ে উঠছি। তো সেটা কত বছর আগে 22শে শ্রাবণেও করেছি বা এখন এইটা না আমি খুব একটা মানে আলাদা করে যে আমি এটা, হ্যাঁ এফর্ট যেটা দিয়ে এক্সারসাইজ, আমার খাওয়া দাওয়া, খুব কাজের চাপ না থাকলে ঠিকঠাক সময় মতন ঘুমিয়ে পড়া, এগুলো আছে। আমি খুব একটা কসমেটিক সেরমভাবে খুব একটা কিছু ব্যবহার করি না, মানে অনেকে যেটা করেন আমি করি না, মানে এখন অবধি আমি করি না। আমার কোনো এক্সট্রা কিছু আমি করতে চাই না, কারণ আমি মনে করি তেলে জলে মানুষের দিদিমারা যেটা বলতো, সময় পেলে তেল লাগাও, মুখেও নারকেল তেল দিয়ে বসে থাকো, খুব বেশি আমি কিছু করতে চাই না। আমার মনে হয় এটা আলটিমেটলি কিছুটা হয়তো আমার মার বাবার দিক থেকে একটা আশা, এবং মানুষের একটা এক্সট্রা আশীর্বাদ আছে হয়তো আমার উপরে, ভগবানের আছে, মার আছে। আমি এনার্জি লেভেলটা আমি আগে বলেছিলাম, এটা আমার বইতেও ইনফ্যাক্ট লেখা আছে যে আমি এনার্জি লেভেলটা না 2-1 জনের কাছ থেকে শিখেছি। তার মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট হচ্ছেন মিস্টার অমিতাভ বচ্চন, আর একজন সৌমিত্র কৌর। আমি ওনাকে খুব কাছ থেকে 2-3টে ইভেন্টে দেখেছি, সময় দেখেছি, কাজের মধ্যেও দেখেছি। যে বিশেষ করে আমি যখন টরন্টোতে গেছিলাম, তখন আমি গেছিলাম বুদ্ধদার ছবির জন্যে, তখন ঋতুদার লাস্ট ইয়ারেও গেছিল। এই মানুষটা বসে আছেন যখন না, মানে ব্যাকস্টেজে, সেই মানুষটা কিন্তু একটা ঠিক আমাদের বাড়ির একজন বয়স্ক মানুষ যেরকমভাবে বসে থাকেন, ফুল বডিটা ছাড়া, ওইটাই যেটা ওনার বয়স। কিন্তু যে মুহূর্তে সবাই স্টেজে একটা একটা করে উঠলো, তারপর যে মুহূর্তে স্টেজে বলা হলো যে নাও উই আর মানে কলিং, অনেক অ্যাডজেক্টিভ দিয়ে মিস্টার অমিতাভ বচ্চন, ওই হাঁটাটা হচ্ছে দিবারের হাঁটা। এই আমি কেন বলছি এনার্জি সেভ করা, আমি সৌমিত্র কাকু আর মিস্টার বচ্চনের থেকে শিখেছি। এটা না জানেন, এটা একটা হাউ টু সেভ ইউর এনার্জি অ্যান্ড রাইট টাইমটা আমাদের জন্য তো হচ্ছে
স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন, এই সময় এনার্জিটাকে ফিরিয়ে আনা, ওটা এখন আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। আমি কিন্তু এমনি সময় খুব লাতার বাতার করে হাঁটি, এটা whenever I'm in a public forum or I'm in front of my camera as per my role, আবার শেষ পাতা যখন করবো তখন আমার পুরো বডি ছাড়া, এইটা আমার এনার্জিটাকে আমি হোল্ড করে এনার্জি সেভ করা, এটা আমি একটু শিখেছি। পুরো গানটা একবার 4-5টা ক্যামেরা ছিল বলে ফুল গানটা পারফর্ম করতে হয়েছে মিনিমাম 11-12 বার। আমার তো জিভ বেরিয়ে এসছে এতটা, কারণ এনার্জি লেভেল তো প্রত্যেকের শটের আমার এক। তো হ্যাঁ, বাট আই এনজয়। অবশ্য আর একটা জিনিস, যে কোনো কাজকে না তোমাকে এনজয় করতে হবে। আমি চেষ্টা করি সেই এমন কাজই করি যে কাজটা আমি খুব এনজয় করি। আচ্ছা দাদা, তুমি এই চরিত্রটা সম্পর্কে একটু বলো। আকাশ চ্যাটার্জি একটা রকস্টার তো আমরা জেনেই গেছি, কিন্তু মানুষটার মধ্যে প্রচুর লেয়ার্স আছে, একটা খ্যাপামি আছে, একটা পাগলামো আছে। এবং এই চরিত্রটার একটা মজা আছে যে এই চরিত্রটা আমরা দেখাচ্ছি, ধরো নাও আমাদের দেখা অঞ্জন দত্ত বা নচি, এরম যায় সময়টার যারা, কিন্তু আমার সঙ্গে আইডি যখন কথা হলো, এটা আমি অটোগ্রাফিও করেছিলাম, যে দেখো ওইটা একটা সময় আমি তাদেরকে ফলো করেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি, প্লাস আমি প্রচুর ভিডিওস দেখেছি। তাদের অ্যাটিটিউডের সঙ্গে আমি কোথাও একটা রূপমকে টেনে নিচ্ছি, মানে যাতে আজকের প্রজন্ম রিলেট করে। তো আমার সোয়াগটা বা অ্যাটিটিউডটা বা ওই ভাবনাটা পারফরমেন্সের থেকে বেশি হচ্ছে তাদের জীবনমুখী গান। তারা খুব সেন্সিটিভ হয়, তাদের গান কিন্তু বিক্রি হয় না, মানে তারা ইচ্ছে করলে একটা গান লিখে দেবে না, দেবেই না। এই যে একটা মেজাজ, ওই মেজাজটা ধরেছি আমি ওই। আর স্টেজের যে আজকের প্রজন্মকে কানেক্ট করার জন্য আমি একদম আমি বলেওছি, মুখেও বলেছি, এইটার মডেলটা আমার কাছে রূপম। মানে রূপমের যে স্টেজের এনার্জিটা থাকে, ওই খ্যাপামোটা থাকে, পাগলামোটা থাকে, সেটাকে ধরার চেষ্টা করেছে। এই লোকটার সব কিছু পাওয়ার পরে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণ। এবং অভিমান নামটা আমার মনে হয় এই ছবিটা দেখলে বুঝবে যে অভিমান ছাড়া এই ছবির অন্য কোনো নাম হতেই পারে না। কারণ অভিমানটা না, এই 4-5টাই চরিত্র মেন, তাদেরকে ঘিরে রেখেছে। আর অভিমান কথাটার খুব ইংলিশ সঠিক অর্থ খুব একটা নেই, এটা আমাদের একটা খুব সেন্সিটিভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ভালো লাগার জায়গা। এটা ঝগড়া নয়, এটা ক্রোধ নেই এর মধ্যে। অভিমান করলে অভিমান ভাঙানোটা আরও মিষ্টি। এরকম একটা কমপ্লেক্স ক্যারেক্টার, যার নিজের প্রতি প্রচুর বিশ্বাস, যার নিজের প্রতি একটা অ্যাগ্রেশন আছে, সেখান থেকে দাঁড়িয়ে লোকটা হঠাৎ একদিন সকাল থেকে নেই। এইটার চরিত্রটার একটা অদ্ভুত মজা আছে। তারপর সে নিজেকে আস্তে আস্তে কী করে আবার রিকালেক্ট করার চেষ্টা করছে। এই দুটো যে দিক আছে না, এই দুটোই আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ, মানে একটা দিকে আমার খুব সুবিধা হয়েছিল, আমার চরিত্রটার যেটা সেকেন্ড মানে বয়সটা, যেখান থেকে আমার তার বারবার, যেহেতু আমি সৌমিত্রবাবুর সঙ্গে লাস্ট কাজটা বিশাল কাছ থেকে করেছি, আর আমি সবসময় বলি যে এরা আমার লেসন, শুধু অনেস্ট কথা বলি, কারণ আমি অনেক কিছু এখনও আটকে গেলে ওদের কাজ দেখি বা ওদের বই পড়ি। তো আমার যদি ময়ূরাক্ষী কাজটাতে সৌমিত্র, আমার না চোখ বন্ধ করে ওনার মতন অভিনয় তো করতে পারবো না, কিন্তু অনেক এই সময় সৌমিত্রবাবু নিজেকে কীভাবে সিনগুলোকে হ্যান্ডেল করেছিল আমি চোখে দেখেছি, আমি বসে থাকতাম সেটে। সেটা আমাকে খুব খুব মানে আমি ওটাকে নিয়ে প্লে করতে পছন্দ করি। এবং তোমরা জানো যে আমি যখন একটা চরিত্র করি, আমি আমার নিজস্ব একটা প্রসেনজিৎ রুম আছে, রুমটা আমি একা, আমি একটু করে 5-6 মাস সময় নিই, করে একটা জিনিসকে ভাবি, ডিরেক্টরের সঙ্গে আলোচনা করি, রুমটাতে শুধুমাত্র যখন যাকে দরকার তাকে ঢোকাই। এই রুমটা আমার নিজের রুম, একটা চরিত্রকে তৈরি করার। এবং তুমি যদি জিজ্ঞেস করো যে মমতা এটাকে আপনি আজীবন করেন, না, এটা লাস্ট 14-15 বছর ধরে এই প্র্যাকটিসটাই ঢুকে গেছে। সেটা আমি সেই সময়টা খুব বেশি আমাকে দেখা যায় না, খুব একটা আমি মানুষের সামনে আসি না, চেষ্টা করি অ্যাভয়েড করতে, কারণ আমি তখন ওই জিনিসটা তৈরি হওয়ার ট্রিপটায় আছি অনেস্টলি। জাতিস্বরের সাথে এবং যেহেতু এখানে আকাশ চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি, এই যে অডিয়েন্স, এই দুটো ছবির সাথে একটা প্যারালাল ড্র করছে এই ছবিটার অভিমানের, এটা তুমি দেখেছো? আমি ওরমভাবে দেখিনি, তবে মানে দেখো অটোগ্রাফের ওই স্টারডম, জাতিস্বরের সঙ্গে আমার মনে হয় রিলেট করছে যিশু আর আমাকে ভীষণভাবে, কারণ
ওটা আমাদের দুজনের একটা অদ্ভুত জার্নি, একটা ছবি, এবং মিউজিক্যাল ফিল্ম। মিউজিক্যাল ফিল্ম। আর আমাদের অভিমান, সম্পর্কটা যদিও আলাদা কিন্তু ওই জার্নিটা দুজন মানুষের, সেটা নিয়ে বোধহয় মানুষ রিলেট করছেন। এবং মিউজিক, ওখানেও মিউজিক খুব ইম্পর্টেন্ট একটা, মিউজিক বলতে ক্যারেক্টার, এখানে অভিমানেও আমাদের মিউজিক ইজ এ ক্যারেক্টার। এবং আইডি মিউজিক নিয়ে তো আমাদের বলার কিছু নেই, নিজের মতন একটা, সে একটা নিজের লেজেন্ড। আচ্ছা দাদা, একটা বিষয় আমাকে বলো, আগের দিন যিশুদা আমাকে বলছিল যে যিশুদার সাথে সৃজিত মুখার্জির বহু সময় এমন হয়েছে যে কন্ট্রাডিকশন হয়ে ঝামেলা হয়ে গেছে, ঋতুদার সাথে হয়েছে, আর ঋতুদাকে খারাপ লেগেছে সেটা জানিয়েছে, ভিডিওটার মধ্যে বলেছে। তোমার সাথে এরকম কি হয় ডিরেক্টরদের বা মানে এই ছবির ক্ষেত্রে বা কোনো ছবির ক্ষেত্রে, তোমার তুমি ছবির সাথে যুক্ত হয়ে গেছো, তারপরে মতের একটা মিল অমিল হচ্ছে বা ঋতুদার সাথে বা সৃজিতদার সাথে কারোর সাথে? দেখো, ঋতুর সাথে যেটা হয়েছে ওটা কারোর সাথেই হবে না, কারণ আমরা সেম বয়সী ছিলাম। ঋতুর সাথে আমার বছরে 6 মাস কথা হয়নি, তারপর আবার যখন কথা হয়েছে বা ওর সঙ্গে আমার কিরকম ব্যাপার ছিল, আমি বাড়িতে আছি বা শুটিংয়ে বেরোবো, ও সকালবেলা এসে আমার বাড়িতে বলে দিয়েছে আজকে আমি এটা খাবো, বাট উই আর নট টকিং। আমার বাড়ির অন্যান্য সবার সাথে কথা বলছে, আমার স্ত্রীর সাথে, আমার ফ্যামিলির সাথে, আমার কাজের, কারণ আজকে দুপুরে আমি এটা খেয়ে যাবো, আমি আমার মতন কাজ টাজ করে পুজো টুজো করে বেরিয়ে গেলাম শুটিংয়ে, আমি ওকে বাইও করবো না। এরম সম্পর্ক হয়েও হঠাৎ হয়তো 5 মাস পরে এসে বললো, শোন আমার রেট লাগবে, বুঝেছিস, কি করবি, মানে চোখের বাড়িটা করবো এবার, বুঝতে পেরেছিস, রাজু। উই ক্রিয়েটেড সামথিং ম্যাজিক। ঋতু যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম ম্যাগাজিনে সঙ্গে যুক্ত হলো, আমি বলছিলাম বাবু তুই আমার ঘরের লোক, তুই আমার বেডরুমের লোক, তুই একটা গসিপ ম্যাগাজিন বা যে কোনো একটা ম্যাগাজিনের সঙ্গে তুই যুক্ত হয়েছিস, সেটা তো আমার ঘরের জিনিসটা জানার কথা না, তো তুই এখন আমার বন্ধু নোস, তুই এখন এডিটার। এইটা নিয়ে কিন্তু আমাদের ঝগড়াটা না বাচ্চাদের মতন ঝগড়া ছিল, বন্ধুত্বের ঝগড়া ছিল। ও যখন অনেক কিছু করতো আমি গিয়ে ওকে বকাবকি করতাম, ঝগড়া করতাম, ও করতো আমাকে। ঋতুর সঙ্গে যেটা হয়েছে ওটা আর কারোর সাথে হওয়া সম্ভব না, কারণ বাকিরা আমার থেকে অনেকটা বড়, আর বাকিরা যাদের সঙ্গে কাজ করছি তারা অনেকটা আমার থেকে ছোট। তবে দেখো, কাজ করতে গিয়ে কাজের জন্য আমার সঙ্গে কিন্তু কাজের বাইরে কারোর সাথে কোনো এরকম গন্ডগোল, কিন্তু কাজ নিয়ে ঝগড়া বলবো না। আমি হয়তো বলেছি, ছোট্ট একটা এক্সাম্পল দিলে তোমার মনে পড়ে যাবে। তোমার মনে আছে সৃজিতের যখন প্রথম কাকাবাবু হয়, তখন অনেকে বলতে শুরু করলেন, তখন তো এত কিছু হয়নি, তো কাগজের লোকরা, যে সৃজিতের পরপর হিট, প্রসেনজিতের সঙ্গে সৃজিতের একটা গন্ডগোল, ইগো ক্ল্যাশ, একদম বকবাস। ওরা ডেট পাচ্ছিল না, যে কাস্টিংটা আমরা প্রথমে ভেবেছিলাম সন্তুকে, তারা আরেকজনকে নিচ্ছিল। আমার ওখানে আপত্তি ছিল যে সেই সন্তু আমার খুব প্রিয়, সে আমার ঘরের ছেলে, কিন্তু তাকে সন্তু মানায় না, তাকে, সে এখন অলরেডি ছোটোর থেকে বড় হয়ে গেছে, এদের একটা ছোট ছেলে থাকবে। দেবদান তখন সিরিয়ালে ঢুকে গেছিল, সবাই এটা একটা উল্টো কথা বললো, আসলে কিন্তু ঘটনা তা না। তো আলটিমেটলি যখন ছবিটা হলো তখন দেবদান এলো, সন্তু ওয়াজ পারফেক্ট। আমার যে কোনো জিনিস আমি স্ট্যান্ড নিয়ে নিই, আমার যেটা মনে হয় যে সিনেমাটা ক্ষতি করতে পারে, আমার সিনেমার বাইরে ব্যক্তিগত জায়গায় কখনোই কারোর সাথে কোনো গন্ডগোল হয়নি, বরং আমি গন্ডগোল অনেক মিটিয়েছি। দুজন প্রডিউসার একটা ছবিতে, মানে এই ছবিটার প্রডিউসার না, বোমবাদার একটা প্রোডাকশন হাউস রয়েছে, বোমবাদা প্রডিউসার, শুভশ্রীদি এখন প্রোডাকশন হাউস রয়েছে, সে প্রডিউসার, তার মধ্যে সৌরভ দা প্রডিউসার, তো প্রডিউসার হিসেবে আছে, যিশুদাও প্রডিউসার। তো যিশুদাই একটু মজা করেই বলে যে বোমবাদা আমাকে প্রথম থেকে গাইড করেছে প্রচুর, এবং নতুন প্রডিউসারদের বোমবাদা গাইড করে। তো এই যে নতুন প্রডিউসারদের গাইড করে একটা পিকচার হয়, আমি মানে তোমাকে একটু ওপর দিয়ে বলি, তুমি আমার থেকে বেটার জানো, যে আমাদের এখানে বহু সময় এমন হয় নতুন প্রডিউসার আসলে তারা হয়তো একটা খারাপ পিকচার দেখে অনেকেই চলে যায় এখান থেকে। আমরা না যখন কাজ করা শুরু করেছি, আমি একা না, মানে আমি অবশ্যই, তাপস নেই, কিন্তু আমি তাপস, দীপক, মানে আমরা খুব খারাপ সময়ের থেকে কাজ করা শুরু করেছি, এটা তোমরা জানো, তোমরা বহুবার বলো। কিন্তু তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি, আমার কাছে মন্ত্র, এটা আমার যখন 25 বছর বয়স ছিল, যা আজও তাই, একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে প্রডিউসার যদি বাঁচেন তাহলে আমরা বাঁচবো। আমাদের একটা দায়বদ্ধতা ছিল। আমি আরেক কয়েকজনের নাম বলছি, হরনাথ চক্রবর্তী, স্বপনদার আমি বোধহয় 10টা ছবি করেছি যেখানে তার আগের ছবিটা না চলাতে, বুমাদা এই ছবিটা না সেরকম ব্যবসা করলো না, বুঝলেন, কি করা উচিত, কারণ আপনারা নতুন গল্প ঠিক করুন, আমরা কাজ করি, তারপর যদি টাকা ওঠে তখন দেখা যাবে।
এরকম আমাদের কাছে কত ছবি আছে এরকম করেছি, কত। আমি একা না, আমাদের সেই সময়টা ছিল ডিরেক্টরের দায়বদ্ধতা, আর্টিস্টদের দায়বদ্ধতা, প্রডিউসারটা টাকাটা তুলে দিই, লাভটা তো পরের কথা। এই দায়বদ্ধতাটা আমাদের এবার রক্তে ঢুকে গেছে। এবং তুমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা খুব বড় প্রোডাকশন হাউস এখানে, যারা সত্যি ইন্ডাস্ট্রিতে প্রচুর কন্ট্রিবিউট, তাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও প্রথম ছবিটার সঙ্গে আমি জড়িয়ে। কিন্তু তাদের সঙ্গে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। আমার ওইটাই হয়েছে যে ভাই তোরা টাকাটা তোল, তোরা আরো বেশি কাজ কর, আমার সাথে করতে হবে না। আমার সঙ্গে যদি দুটো করিস তুই, আমি জানি আরো দুটো করবে, কিন্তু আরেকজনের সাথে আরো টেকনিশিয়ান প্রডিউসার বাঁচলে তো আমার ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। এইটা কোথাও যেন আমি এখন একটু অভাব ফিল করি, কারণ নতুন প্রডিউসার না আসলে আমার ইন্ডাস্ট্রি বাঁচবে কী করে। এবং শুধু তো আমি পারবো না একা, এটা তো আমাদের একটা দায়িত্ব যে প্রযোজকটাকে যাতে সেফ জায়গায় থাকা যায়। তাকে দেখো লাভ লোকসান সিনেমায় কেউ বলতে পারে না, এটা সেফ, এটা মিঠুনদাও করতে, মিঠুনদাও ফাটিয়ে, মানে আমাদের এখন কেন আচ্ছা এইটা শুটিং আছে, এটা আজকেই করে নেন, এটার জন্য আবার কালকে কেন রাখছিস, করে না, আমি 1 ঘন্টা ওয়েট করতে হবে, করছি। এটা না আমাদের রক্তে ঢুকে গেছে, মানে হাউ টু মেক দ্য প্ল্যান, যে ছবিটাকে এফেক্ট না করলেও কিন্তু ছবিটা বড় লাগুক। আমরা যে সময় কমার্শিয়াল ছবি করতাম, আমরা যে সমস্ত ছবি করেছি না, এখন সেই ছবিগুলো করতে 15 কোটি টাকা লাগবে, 20 কোটি টাকা লাগবে, এবং দিন সংখ্যা বেশি লাগবে। আমাদের মিনিমাম ছবির দিন হতো 50 দিন। স্বপনদা একটু কম করতো, আপনার হর, প্রভাত দাস, সুজিত, এরা রবি কিনারে 70 দিন 80 দিন কি করে টাকা তুলতো। ম্যাক্সিমাম যদি দেব আর জিতি করেছে সবাই, মানে রাজটা। আমি বলছি এইটা কেন হতো, ব্যবসাটা হতো, কিন্তু ব্যবসাটার চেয়েও ইম্পর্টেন্টলি সেই প্রডিউসারটা তো সেফ ফিল করতো। এই সেফ ফিলটা যেই মুহূর্তে আবার হবে না, তখন দেখবে আবার নতুন প্রযোজক আসবে। মানে বিশ্বাস করো, মানে এক একটা দিন বিকেলবেলা স্টুডিও পাড়ায়, আমি খুব কম করে বলছি, হয়তো আরো বেশি, এক একটা ডিরেক্টরের ঘরে অ্যাভারেজ 5 থেকে 7টা করে প্রডিউসার বসে থাকতো, ডিরেক্টরদের ঘরে বসে থাকতো। দাদা আপনি পরের ছবিটা করুন, আপনি বুম্বাদাকে নিয়ে নিন, বা তাপসদা বা দীপকদা, মানে এবার ডিরেক্টর ঠিক করুন। এই যে একটা ডিরেক্টর এবার গল্প ভাবছে, কাস্টিং ভাবছে, এদের প্রডিউসার আসতো কেন, আবার আসবে আমার ধারণা, কারণ 2 বা 5 জনের উপর তো ইন্ডাস্ট্রি চলবে না। আমি খুব খুশি যে দেখো এই ট্রেনটা কিন্তু অন্যান্য জায়গায় বহুদিন ধরে আছে, যে অ্যাক্টররা বা ডিরেক্টররা প্রডিউসার হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক জায়গায় অনেক দিন ধরে আছে। আমার বুটিক প্রোডাকশন হাউস, তোমরা জানো, তোমাদের আলাদা করে, আমি সবসময় একটু ওই আমিরের মতন একটা অন্য ধারার ছবিগুলোকে করি। কিন্তু ইফ আই সে ওভারঅল যিশু আজকের এক্সপিরিয়েন্স, সে তো প্রোডাকশন মানে টাকা লাগাচ্ছে না, তার যে অভিজ্ঞতাটাকেও লাগাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টর প্রডিউসারগুলো অ্যাডভান্টেজটা সে তো জানে। আচ্ছা দাদা, তোমার এই প্রোডাকশন নিয়ে বললে, তোমার নিজের প্রডিউস করা ছবি আসছে, সেই ছবিটা 1 সপ্তাহ পর আসছে, তো তুমি এরকম ধরনের কন্টেন্ট চুজ কিভাবে করো? মানে সৌরভ পালোদির আগে অঙ্ক কি কঠিন বানালো, তুমি সেটার সাথে যুক্ত হলে, এর আগে দোস্তজি বানালো, সেই ডিরেক্টরের সাথে যুক্ত হলে, তুমি কন্টেন্ট বাছো কিভাবে এই ছবিগুলোর সাথে? বাছা না, এটা আমার নিজের ভালো লাগার জায়গা। আর আমার বারবার একটা জিনিস মনে হয়, সবাই যদি একই রকম জিনিস করে তাহলে, আমি দেখো, আমি মার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে শুধু অভিনয় করে আমি আমার মতন করে ভালো আছি। আমি বলবো না আমি দারুণ আছি, আমি ভালো আছি। মানুষ আমাকে ভালোবাসেন, আমার প্রযোজকরা এখনো আমাকে সাইন করেন, মানে আমি নিজে প্রডিউস করি না, আমাকে কিন্তু তারা আমার পারিশ্রমিক দিয়ে সাইন করেন। এবং সেটা আমার 60 বছর বয়স, 45 বছর আমি অভিনয় করছি, ওইটা আমার ভালো লাগে। আমি বুঝতে পারি যে এখনো আমার একটা ভ্যালু আছে, কম আছে, কম না আমি বলছি কম। এবারে আমি যখন প্রযোজনা করি, আমার তখন মনে হয় যে আমার একটু দায়বদ্ধতা আছে। যদি আমি একটা নতুন, আজকে বাপি বাড়িয়া করেছি, তিনহারি কথা করেছি, পুরমচণ্ডী, তুমি দেখো সবই ম্যাক্সিমাম নতুন ডিরেক্টর বা নতুন কাস্টিং। তো আমি গানের উপরে বলছি না, ধরো ওটাতে তো ঋতুদার একটা বিশাল অবদান, এবং যত ছেলে মেয়ে ছিল তারা আজকে খুব ভালো বলছে। হ্যাঁ, তো এরপর আমার মনে হয়েছিল নিরন্তর, আমি তো ছেলেটাকে বলেছিলাম একটা গল্প শোনাতে পারিস তুই, তোকে আমার মনে হয় ডিরেক্টর মেটেরিয়াল, ও আমাকে একটা অন্য গল্প শোনাতে পারতো,
ও একটা গল্প শোনালে আমি জানি যে ওই গল্পটার জন্য কেউ টাকা দেবে না, তো আমি এটা না, আমি একটু আমার প্রোডাকশনটাকে দেখার চেষ্টা করি যে যে ছবিগুলো বলা দরকার, যে ছবিগুলো রুটেড। আজকে আমরা মালায়ালি ছবি নিয়ে এত আলোচনা করি, তারা রুটেড ছবি করছে, বড় ছবিও করছে কিন্তু রুটেড। আমার বারবার মনে হয় আমরা বিদেশে যাই, সব সময় তো আমরা রায় ঘটক আছেন এদেরকে বিক্রি করছি, এদেরকে নিয়ে যাচ্ছি, তাদের লেগেসিটাকে আমরা সেলিব্রেট করছি। আমরা বাংলা ছবিদের থেকে একদম এখান থেকে সরে যাব। আমার চেষ্টা থাকে আমার টাকাটা যেটা লাগিয়েছে সেটা উঠিয়ে নেওয়া। আমার ওই ছবির থেকে আমার কাছে অভিমান অনেক ইম্পর্টেন্ট। আমার অভিমানটায় আমি জানি এটা বিশাল অর্থ ব্যয় হয়ে একটা বড় কাস্টিংয়ের ছবি এবং মানুষের আশা তৈরি হয়েছে। এই ছবিটা তো, এটা তো আমারই ছবি, আমাদের ছবি। আমার অঙ্কটা কি কঠিন থেকে তোমরা জানো, আমার অসম্ভব ভালো লেগেছিল। আমি বম্বেতে গিয়ে কথা বলেছি ওই ছবিটা নিয়ে, আমার ওই লুক মতন চলে। ছেলেটাকে যখন বললাম একটা গল্প শোনালো প্রথমে, তুমি যদি ছবি করতে চাও বলো। এটা মিষ্টি ছবির গল্প বলেছে, এটা মিষ্টি ভালো ছবি করেছে। ওই ছবিটা আমি প্রমোট করব আমার ছবি না, ওটা ওদেরই ছবি, ওটা এনআইডিয়াদের ছবি। হ্যাঁ, যেটুকু বলার কথা বলা তোমাদের সঙ্গে কথা বলবো, বাট আমার কাছে অভিমান ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ছবিটা আমি জানি অনেক একটা ভালো ছবি, একটা ভেরি, এবং আশা করে আছে সবাই, এক্সিবিটার্সরা, এটা তো ছবিটা শুধু আমাদের স্বপ্ন থাকে না, এক্সিবিটারদের থাকে, সবারই থাকে। একটা ছবি ভালো ব্যবসা করা মানে আরো 10টা ছবি তার মধ্যে এসে যায়। আর তুমি আমাকে একটা অভিমান বলো যেটা তোমার ইন্ডাস্ট্রির প্রতি। আসলে আমার ইন্ডাস্ট্রির প্রতি এখন আর খুব একটা অভিমান, একসময় অনেক অভিমান হতো, সেই বয়সটাও কম ছিল। এখন তো আমার কাছে হয়ে গেছে অভিমান করে, আমি বুঝতেও পারি এরা অভিমান করে। রাতে একটা সময় আমার মনে হয় আমি একটু আদর করে দিই না, তাহলেই তো ঠিক আছে। তুমি এখন অভিমান ভাঙাও? আদর আমার কাছে এখন একমাত্র অস্ত্র হচ্ছে তাদেরকে আদর করা। মাথায় হাত বুলিয়ে, গালে একটা চুমু খেয়ে, বুকে জড়িয়ে ধরে আদর করা। দেখুন, আমি আলাদা করে কিছু বলবো না, ওর সাথে কথা বলছে, ও আমার খুব মানে প্রিয় একটি ছেলে। ওরা সিনেমা নিয়ে আলোচনা করে এবং আমার বারবার বলতে ইচ্ছে করে আমি একজন যোদ্ধা। বাংলা সিনেমার সঙ্গে যখন আমরা কাজ করা শুরু করেছি, শ্মশান বলতো, সেখান থেকে আজকে এত বড় বড় কাজ হচ্ছে, এত ভালো ভালো কাজ হচ্ছে। এবং অনেকেই বলেন, আমি শুনেছি, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা নেই, যে ভালো বাংলা ছবি হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে এটা পুরো আমার ল্যাপটপে আছে, যে আমরা কিন্তু বাংলা ছবি পার্সেন্টেজ ওয়াইজ, মানে আপনি তো ভালো মন্দটা আমরা বলবো যে তুমি কত টাকা লাগাচ্ছ তার পার্সেন্টেজে, আমরা বাংলা ছবি কিন্তু ভারতবর্ষের 2-3টে জায়গার থেকে খুব খারাপ জায়গায় নেই, মানে তাদের কাছাকাছি আছে। আমার একটা জিনিসই মনে হয়, তোমাদেরও বলছি এটা ব্যক্তিগত জায়গার থেকে, এটা আমি বোম্বাদা হিসেবে, লেট আস অল টক পজিটিভ। সিনেমা এখানেও ভালো ভালো তৈরি হচ্ছে, আমরা ভালোটাকে সেলিব্রেট করি, আর ভালোর মধ্যে মন্দ থাকবে। আর আমরা মানে বিশেষ করে যিশু, সৌরভ, আইডি, আমি, শুভশ্রী, আমরা সবাই মিলে একটা ছবি বানিয়েছি অভিমান। সেটা 19 তারিখে আসবে। আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটা চিনি আমাদের বাংলা অডিয়েন্সকে, আমাদের যে দর্শক, তাদের খুবই ভালো লাগবে। আর আপনারা একটাই অনুরোধ করছি, সব ছবি, যে কোনো ছবি, সিনেমা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, তামিল, হলে গিয়ে দেখুন প্লিজ। হলে গিয়ে ছবি দেখাটার মজা আলাদা, আর ওটা আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা নিঃশ্বাস নিই না ওইটার জন্য। আমাদের ওটা ছাড়া কিছু নেই, আর আমাদের কাছে নিঃশ্বাস নেওয়ার আর কোনো জায়গা নেই। ওটা যেদিন বন্ধ হয়ে যাবে, কমে যাবে, তখন আমাদের অক্সিজেন নিতে কষ্ট হবে, মানে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ভালো লাগলে জানাবেন।